12-এ পড়ার মেয়ের বাবা হওয়াটা খুব মুখের কথা নয়। তুমি ছোটবেলা থেকে হসপিটাল থেকে ওকে কোলে করে নিয়ে এলে তুমিও তার পালসটা বুঝতে পারবে। তো আর হট করে একটা বুড়ো ধেড়ে মেয়ে হাতে দিয়ে দিল। আচ্ছা, মেয়েকে যখন বললে, যেহেতু মেয়ে অনেকটা বড়, তার একটা সিদ্ধান্ত থাকে, সেই সময়টা কেমন ছিল? যেমন একটা পাস্ট ছিল, একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তারপর যখন নেক্সট তুমি ডিসিশন নিলে কোনো মানুষের সাথে তুমি ইয়ে করবে, যে মেয়েও এখন বড় হয়েছে, মনে হয় না মানে একটা মানুষের মধ্যে তো ভীতি থাকে যে আমি নেক্সট স্টেপ ফেলবো, সেটা কতটা কি হবে না হবে, তখন মানুষটা যখন এগিয়ে এলো কি মনে হয়েছিল? না, প্রথমটা ভীতি ছিল। প্রথমটা যে একেবারে খুব স্মুথ সব কিছু গেছে তা নয়। প্রথমটা প্রচণ্ডই ভীতি ছিল। আমি ওকে অনেকবারই ইয়ে করেছি, মানে রিজেক্ট করেছি ইন দ্য সেন্স ওর কোনো ফল্ট থেকে নয়, আমার ভীতি থেকে আমি ওকে রিজেক্ট করেছি যে না এরকম হয়, মানে আর এইটাতে আমি পা দেবো না। কেন কি মা বকা দিলে রুদ্র আঙ্কেল বলে আবার কেন বকছো, আর আমি কি বলি এক সময় রাগে রুদ্র আঙ্কেলকে, তুমি মেয়েকে নষ্ট করে দিচ্ছ। আর যখন মা আর রুদ্র আঙ্কেলের মধ্যে ঝগড়া লাগে, আমি মাকে বলি মায়ের ভুল, মানে মা যদি রুদ্র আঙ্কেলের ভুল আমি বাবা বলে দিল অন ক্যামেরা ঝগড়া লাগে, এখন থেকেই বলে না ঝগড়া লাগে। দেখো ঝগড়াটাও একটা ভালোবাসার পার্ট, তাই না বলো? তো কে ঝগড়া করে, রুদ্র আঙ্কেল না আমি? মা হ্যাঁ। তো যতগুলো আমি ইদানিং রুদ্র দেখেন আমার সিরিয়ালের কোনো এপিসোড, একদম মিথ্যে কথা বলবে না। আসার আগেই দেখতে আসলাম, বলে এরকম মেয়ে বলে দিয়েছে আবার চিল্লাচ্ছে। আসার আগে কিন্তু দেখে আসলাম। শোনো, আমার সিরিয়াল চলছে, আমি চালিয়ে রেখেছি, একবার ভয়তে তাকায়, এবার যেই দেখছে আমি ওর মধ্যে ওই টেলিকাস্টের দিকে ঢুকে গেছি, আমি আবার বলি কি হলো দেখো। জীবনে 2005 সালে এসেছিল বলে 2007 সালে গরিমাকে পেয়েছিলাম, এইটুকু পার্ট আমি পজিটিভ ভাবি যে 2005 সালে ওই পাস্ট লাইফটায় আমি পা দিয়েছিলাম বলে 2007 সালে আমার মেয়েকে আমি পেয়েছি। তো এইটুকু ভালো আমার জন্যে, যে কিছু হয়তো ওরকম একটা, যখন আমি ম্যাচিওর এনাফ ছিলাম না, তখন হয়তো ওই মাইন্ডসেটটা আসেনি যে একটা মাকে শেয়ার করবো কারোর সাথে। বাট এখন যখন আমি দেখছি যে মা, মানে আমার ওই ম্যাচিওরিটি লেভেলটা এসেছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট মাই মম অলসো নিড সামবডি ইন হার ওল্ড এজ টু স্টে বিসাইড হার, মানে বিকজ আমি সারাক্ষণ অফকোর্স থাকবো মায়ের সাথে, কিন্তু ওই রাত্রিবেলা যেই বসে চা খাওয়া বা গল্প করা, সেটা জোর গলায় বলতে পারি আমি একেবারে কাষ্ট। আর ঠিক উল্টোটা রুদ্র ভীষণ রোম্যান্টিক, মানে আমি এক সময়, ও ভীষণ শান্ত শাই ইন্ট্রোভার্ট, কিন্তু যেখানে রোম্যান্স দেখানো সেখানে কিন্তু ও ঠিক, মানে যেখানে কাজ সারার সেখানে ঠিক কাজ সেরে ফেলে। খুব পজেসিভ গরিমার ব্যাপারে, আই এম ভেরি পজেসিভ অ্যাবাউট মাই ডটার। তো সেই জায়গা থেকে গরিমা ইয়ার্কি করে এক সময় বলতো প্রেম করো না তুমি, তাহলে আমার কাছ থেকে তোমার কনসেন্ট্রেশনটা ওইখানে চলে যাবে, নতুন করে ওই দুঃখেতে আমি আর পা দিতে চাই না, কারণ এটা খুব পেনফুল। মানে একটা সময়, দীর্ঘ সময় কাটানোর পর তুমি যদি কারোর কাছ থেকে ধাক্কা খাও বা বিশ্বাসঘাতকতা পাও, তো সেটা অনেক বেশি না দুঃখজনক, অনেক বেশি এটা ট্রমা। বলবো যে আমি অনেক বেশি ট্রমাটাইজড ছিলাম। সব ভালো, আমার মনে হয় যে এবার আমার শেষটা ভালো হবে। আর তোমাদের বাবা মায়ের আশীর্বাদে 20 বছর বাদে যখন তোমরা যদি আমার ইন্টারভিউ নাও, তখন যেন আমি জোর গলায় বলতে পারি যে তোমাকে 20 বছর আগে যেটা বলেছিলাম, আমি 20 বছর পরে আমি বলছি যে আমি ঠিক ডিসিশন নিয়েছি। এই যুগে সঠিক ভালোবাসার মানুষ পাওয়া এবং সেটাকে ধরে রাখা সত্যিই কঠিন। যে মানুষটি সব সময় সমস্ত পরিস্থিতিতে তাকে আগলে রাখবে, সব সময় তার পাশে থাকবে, এমনই ভালোবাসার মানুষকে সাথে নিয়ে যে মানুষটি আমাদের সাথে রয়েছে, তার কিন্তু আর হাতে গোনা কিছুদিন অপেক্ষা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। আমাদের সকলের প্রিয় অভিনেত্রী মল্লিকা দি এবং রুদ্রজিৎ দা, নতুন বছরে অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে বিয়ের অনেক শুভেচ্ছা। কেমন আছো বলো? খুব ভালো আছি, সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার, আর সবাই খুব ভালো থাকবেন। একেবারে শুটিং সেরেই দৌড়ে চলে এসেছি তোমাকে ইন্টারভিউ দিতে। রুদ্রর প্রচুর কাজ আছে, কিন্তু তবুও টেনে নিয়ে এসেছি, ডাক্তার মানুষ, মানে আমরা সারাক্ষণ এই ক্যামেরা আর এটা আমাদের
অভ্যেসের মধ্যে, কিন্তু ওর তো মানে সারাক্ষণ পেশেন্টটা এনে সেটা তোমার পাল্লায় পরে আমরা রুদ্রজিৎদাকে বলেছি না আনতেই হবে, তাই না বলো? যে মানুষটা সবসময় পাশে থেকেছে, একটু সামনে আমরা না বললে একদমই তাই। আরেক এটা বলে কি করে? কিছুটা হলেও মানে আই এম নট মানে সো ফ্যামিলিয়ার, কিন্তু তাও ওর কাছ থেকে শিখছি। না, শেখাশেখি নয়, মানে হয় না যে আমরা তো অনেক সময় হয় কি এটা অভ্যেস আমাদের যে একটা শুটিং ছেড়ে আর ওর তো একটা খুব রেসপন্সিবিলিটির কাজ, যেখান থেকে এইটা করাটা ওর কাছে মনে হয় যে এটা পরে করলেও হবে, আমাকে পেশেন্টকে ততক্ষণ রিলিফ দিলে আমার কাজ দেবে। রুদ্রজিতের কাছে আগে যাই, যে প্রফেশন পুরো আলাদা, ডাক্তার, উনি অভিনেত্রী, আলাপটা তো শুনবো, কিন্তু তার আলাপ হওয়ার আগে নিশ্চয়ই কাজ দেখা হয়েছিল, তাই তো? আমি কাজ দেখিনি ওর, আমার আলাপটা প্রথমে এমনি অ্যাজ আ পেশেন্টই হয় ওর সঙ্গে। সেটা বহুদিন আগে, অবশ্য কোভিডের সময়, তখন অনলাইনে ট্রিটমেন্ট করেছিলাম ওর। তো তার প্রায় বছর দুয়েক পরে ওর সঙ্গে আমার একটা সোশ্যাল ইভেন্টে দেখা হয়। তো সেখানেই আর কি দেখে, মানে যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট ফ্রম মাই সাইড। তো তারপরে আস্তে আস্তে করে মানে দুজনকে চিনি, জানি, পেছনে পড়ে থাকি, অনেক পাপড় বেলতে হয় যেটাকে বলা হয়, সেগুলো করতে হয়। ডাক্তারবাবু তোমার রোমান্টিক আছে? হ্যাঁ, ডাক্তারবাবু খুব রোম্যান্টিক, মানে ডাক্তারবাবু আমার থেকে অনেক বেশি রোম্যান্টিক। আমি এই প্রফেশনে আছি, মানে সব সময় রোম্যান্স দেখছি সব বাচ্চাদের, কিন্তু ডাক্তারবাবু তো মানে শুনলে মনে হবে ডাক্তারবাবু ও সারাক্ষণ পেশেন্ট, ছুরি কাচি এইসব নিয়ে রয়েছে। ডাক্তারবাবু কতটা রোম্যান্টিক, কিন্তু ডাক্তারবাবু আমার থেকে অনেক অনেক বেশি রোম্যান্টিক। আমি বরঞ্চ একটু মানে কাষ্ঠ, মানে হয় না যে তুমি এই ইন্ডাস্ট্রিতে থেকে এত হ্যাঁ হ্যাঁ, আমি নিজে আমি একদম জোর গলায় বলতে পারি আমি একেবারে কাষ্ঠ। আর ঠিক উল্টোটা রুদ্র ভীষণ রোম্যান্টিক। মানে আমি এক এক সময়, ও ভীষণ শান্ত, শাই, ইন্ট্রোভার্ট, কিন্তু যেখানে রোম্যান্স দেখানো সেখানে কিন্তু ও ঠিক, মানে যেখানে কাজ সারার সেখানে ঠিক কাজ সেরে ফেলে। জিজ্ঞেস করবো যে মল্লিকা দেবীতে কি গুণ, মানে কোন জিনিসটা বেশি পছন্দ হলো, যে মনে হলো যে না এই মানুষটাকেই জীবনসঙ্গী করতে হবে? অ্যাজ আ হিউম্যান বিইং ফার্স্ট, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের আদর্শ নারী বলা হয়, বাট ও অ্যাকচুয়ালি কিন্তু এই এজের নয়। শি ইজ মানে একটা 70s-60s যে মহিলার যে নেচারটা থাকে না, ওইটা বেশি আমি বলবো। শি ইজ মডার্ন, শি ইজ আপডেটেড সব কিছুই, কিন্তু ও এখনো পর্যন্ত ওই ট্র্যাডিশন আর ওইটাকে ধরে রেখে দিয়েছে। সেটা সবচেয়ে বেশি আমার আকর্ষণ হয়েছে ওর মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে শি ইজ আ ওম্যান অফ প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি ম্যান অফ প্রিন্সিপাল, শি ইজ আ ওম্যান অফ প্রিন্সিপাল। ওর কিছু কিছু প্রিন্সিপাল আছে, আর আমি নিজেরও, যেহেতু আমার নিজেরও কিছু সেট অফ প্রিন্সিপাল আছে, তাই জন্য আমার মনে হয় ওই একটা বড় জিনিস যেটাতে মানে একটা রেসপেক্ট, ফার্স্ট অফ অল ভালোবাসা থেকে একটা, প্রথমত হচ্ছে আই শুড রেসপেক্ট দ্যাট ওম্যান, তারপরে আসে ভালোবাসা, আমার ক্ষেত্রে তাই। তো সেইটা জন্মায় আগে। ও আমার অপোজিট, সব অনেকগুলো জায়গাতেই অপোজিট। যেরকম আমি কম কথা বলি, ও বেশি কথা বলে। আমার সেটাকে নিউট্রাল কেরম করে করি, যেটা আমি শুনতে খুব ভালোবাসি। শ্রোতা? হ্যাঁ, আমি গুড লিসনার। আমি শুনি ও বলে। ওর একটা ডিক্টেটরশিপও আছে একটা জায়গায়, সেই ডিক্টেটরশিপটা আমি অ্যাজ আ লেসন নিই, যেটা মানে ওর থেকে, মানে ও যেটা বলে আমার এটা করো, অনেকে ভাবে না একটা মেল সেন্ট্রিক ইগো কাজ করে, এক এক সময় আমারও কাজ করে, কিন্তু আলটিমেটলি যখন আমি ওটাকে রিয়েলাইজ করি, তখন দেখি যে শি ইজ মাচ অ্যাহেড অফ মি, যদি ডিসিশন মেকিং নেওয়া হয়। আর শি ইজ আ গুড টিচার টু মি অলসো। পঞ্চমুখ একেবারে। মল্লিকা দিকে জিজ্ঞেস করবো, যেহেতু তোমার জীবনে একটা পাস্ট ছিল, একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তারপর যখন নেক্সট তুমি ডিসিশন নিলে কোনো মানুষের সাথে তুমি ইয়ে করবে, যে তুমিও এখন বড় হয়েছে, মনে হয় না মানে একটা মানুষের মধ্যে তো ভীতি থাকে যে আমি নেক্সট স্টেপ ফেলবো, সেটা কতটা কি হবে না হবে, তখন মানুষটা যখন এগিয়ে এলো কি মনে হয়েছিল? না, প্রথমটা ভীতি ছিল। প্রথমটা যে একেবারে খুব স্মুথ সব কিছু গেছে তা নয়, প্রথমটা প্রচণ্ডই ভীতি ছিল। আমি ওকে অনেকবারই ইয়ে করেছি, মানে রিজেক্ট করেছি ইন দ্য সেন্স ওর কোনো ফল্ট থেকে নয়, আমার ভীতি থেকে আমি ওকে রিজেক্ট করেছি, যে না এরকম হয়, মানে
আর আর এইটাতে আমি পা দেব না, বা ঠিক আছে এবার তো লাইফটা অনেকটা চলে এসছে, মেয়েও পড়াশোনা করছে, এরপরে মেয়ে হায়ার স্টাডিতে চলে যাবে, তো ঠিক আছে আমি তো লাইফটাকে গুছিয়ে নিয়েইছি। মানে যেরকম বলে যে কাপড়া মাকান রুটি, মানে তিনটেই তো আমি মানে টাচউড তোমাদের বাবা মায়ের আশীর্বাদে আমি তিনটেই নিজের মতো করে আমি করে নিয়েছি। মানে মাথার ওপর ছাদও একটা করে ফেলেছি, নিজে একটা মানে এমন একটা রোজগার করি যেটাতে খাওয়া দাওয়াটাও চলে যায়, জামা কাপড়ও কেনা হয়ে যায়। তো কেন আবার আমি নতুন করে ওই দুঃখেতে আমি আর পা দিতে চাই না, কারণ এটা খুব পেনফুল। মানে একটা সময়, দীর্ঘ সময় কাটানোর পর তুমি যদি কারোর কাছ থেকে ধাক্কা খাও বা বিশ্বাসঘাতকতা পাও, তো সেটা অনেক বেশি না দুঃখজনক, অনেক বেশি এটা ট্রমা। বলবো যে আমি অনেক বেশি ট্রমাটাইজড ছিলাম। তো সেই জায়গা থেকে যখন বারে বারে রিজেকশন এসছে আমার তরফ থেকে, আরও ততবারই, যেহেতু ডাক্তার ও হয়তো সাইকিয়াট্রিস্ট নয়, বাট একটা পড়াশোনার মধ্যেও তো এই পার্টটা ওর ছিল। সেই জায়গাটা বুঝে ও বারবারই আমায় বোঝানোর চেষ্টা করেছে, ঠিক আছে তোমাকে এখন ওই নিয়ে ভাবতে হবে না, আমরা একটু বন্ধু হই না, যে হয় না যে শুটিংয়ের পর চলো একটু কফি খাই, বরঞ্চ একটু গল্প করি, যে কি আছে তোমার পাস্ট লাইফ নিয়ে আমি তোমাকে কিছু আমি পাস্ট লাইফ নিয়ে আমার ভীষণই আমি ট্রমা। মানে আমার এখনও কথা বলতে গেলে আমার মনে হয় যে এখন মানে ইদানিং যেটা হয়েছে সেটা হলো পাস্ট লাইফটা আমার আর কিছু ম্যাটারই করে না। এখন আমি পজিটিভ একটা জিনিসই ভাবি যে পাস্ট লাইফটা আমার জীবনে 2005 সালে এসেছিল বলে 2007 সালে গরিমাকে পেয়েছিলাম, এইটুকু পার্ট আমি পজিটিভ ভাবি যে 2005 সালে ওই পাস্ট লাইফটায় আমি পা দিয়েছিলাম বলে 2007 সালে আমার মেয়েকে আমি পেয়েছি। তো এইটুকু ভালো আমার জন্যে, যে কিছু ভালো পেতে গেলে তো কিছু খারাপের সম্মুখীন হতে হয় বা কিছু হার্ডলের দিয়ে পেরোতে হয়, ঠিক আছে, কিন্তু এখন আমি অনেকটাই ওভারকাম করেছি। আর নতুন করে মানুষকে বিশ্বাস মানে করতে চাই, মানে রুদ্রজিৎকে আমি আবার নতুন করে বিশ্বাস করতে চাই, বিশ্বাস করিও। আর আমার মনে হয় না, টাচফুড, যে একটা কথা বলে না যে যার শেষ ভালো তার সব ভালো, আমার মনে হয় যে এবার আমার শেষটা ভালো হবে। আর তোমাদের বাবা মায়ের আশীর্বাদে 20 বছর বাদে যখন তোমরা যদি আমার ইন্টারভিউ নাও, তখন যেন আমি জোর গলায় বলতে পারি যে তোমাকে 20 বছর আগে যেটা বলেছিলাম, আমি 20 বছর পরে আমি বলছি যে আমি ঠিক ডিসিশন নিয়েছি। আচ্ছা, মেয়েকে যখন বললে, যেহেতু মেয়ে অনেকটা বড়, তার একটা সিদ্ধান্ত থাকে, সেই সময়টা কেমন ছিল? বাড়িতে যখন বললে মা কি বলেছিল? না, আমি প্রথম বলিনি। ও হ্যাঁ, প্রথমে আমার মা তো যেরকম খুবই চেয়েছিল যে আমি সেটেল করি, খুব চেয়েছিল, যে কোনো মাই চাইবে যে জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তুমি যে মানে গাড়িতে ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আবার একটা গাড়ি চড়বে না, এটা তো নয়। তো মা তো খুবই চেয়েছিল যে আমি সেটেল হই। মায়ের সেরকম একটা মানে মা আবার ওর পরীক্ষাও নিয়েছিল যে ভালো ছেলে না খারাপ, খুবই মানে একটা শক্ত হাতে নিয়েছিল, মানে ওর সাথে অনেক ছিল দাদা। তারপরে যেটা হলো সেটা হলো গরিমার পার্টটা। গরিমার পার্টটা হলো যেটা ভেবেছিলাম যে গরিমা প্রথম থেকেই আমায় বলতো, মা আমি খুব পজেসিভ গরিমার ব্যাপারে, আই এম ভেরি পজেসিভ অ্যাবাউট মাই ডটার। তো সেই জায়গা থেকে গরিমা ইয়ার্কি করে এক সময় বলতো, প্রেম করো না তুমি, তাহলে আমার কাছ থেকে তোমার কনসেন্ট্রেশনটা ওইখানে চলে যাবে, তুমি কিছু প্রেম হ্যাঁ নিশ্চয়ই ডাকা যাবে। সেই জায়গা থেকে গরিমা আমাকে সবসময় বলতো যে তুমি একটা কিছু করো, আমার দিক থেকে তোমার নজরটা হাঁটাও, তো আমি তাহলে একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারি। তো গরিমাকে বলতে, গরিমা দেখবে
বাচ্চাদের মধ্যে এমন একটা জিনিস আছে, যেরকম বাস্তুশাস্ত্রেও বলে যদি কোনো বাড়ি, নতুন বাড়ি দেখতে যাও, সেখানে বাচ্চাদের নিয়ে যাবে, পজিটিভ না নেগেটিভ ভাইবসটা ওরা বেশি ভালো বুঝতে পারে। দেখবে যেখানে খেলাধুলো করছে করছে তার মানে বাড়িটা পজিটিভ, আর যেখানে একটু চুপ করে যাচ্ছে, মনমরা হয়ে যাচ্ছে, থাকতে চাইছে না, সেটা হয় বলে নাকি নেগেটিভ একটা ভাইবস চলছে। সেখানে গরিমা প্রথম ভেরি ফার্স্ট ডে আমায় বলেছিল মানুষটা কিন্তু ভালো, ভুল করো না তুমি। তো এখন তো গরিমা আর রুদ্র মিলে আমাকে এরম যেরম পিষে দিয়েছে দুজনে দেখছো মাঝখানে, বাড়িতেও আমাকে দুজনে মিলে অলরেডি কোণঠাসা করে দিয়েছে। গরিমার কাছে যাই, মানে মা যখন প্রথম সিদ্ধান্ত বলে, যেটা বলছিলে আর কি, মানে প্রথম দেখাতেই বলে না ওটা, যেটা পজিটিভ ভাইবস পেয়েছিলে, কি বলবে মানুষটাকে নিয়ে? তো মানে যখন ফার্স্ট অনেক মানে মা তো অনেক জিনিসপত্র দিয়ে গো থ্রু করেছে, তারপরে আমি তো অফকোর্স চাইবো যে মা একটা ভালো লাইফ লিড করুক। তো আগে আমার হয়তো ওরকম একটা, যখন আমি ম্যাচিওর এনাফ ছিলাম না, তখন হয়তো ওই মাইন্ডসেটটা আসেনি যে একটা মাকে শেয়ার করব কারোর সাথে। বাট এখন যখন আমি দেখছি যে মা, মানে আমার ওই ম্যাচিওরিটি লেভেলটা এসেছে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট মাই মম অলসো নিড সামবডি ইন হার ওল্ড এজ টু স্টে বিসাইড হার, মানে বিকজ আমি সারাক্ষণ অফকোর্স থাকবো মায়ের সাথে, কিন্তু ওই রাত্রিবেলা যে বসে চা খাওয়া বা গল্প করা, সেটা তো মা অফকোর্স আমার সাথেও করতে পারবে, বাট আরেকজন লাগে মায়ের সেটা শেয়ার করার জন্য। তো তাই আমি যখন রুদ্র আঙ্কেলকে দেখেছিলাম আমার খুব পজিটিভ ভাইবস এসেছিলো। অ্যান্ড মানে আমিই মাকে বলেছিলাম যে মা তো ফার্স্ট অফ অল করতে চাইছিল না, বিকজ মা ভাবছিল যে সব কিছু যখন সেটেলড আছে তাহলে আর কেন করব। আমি বলেছিলাম, আর রুদ্র আঙ্কেলের সাথে এখন আমার খুবই ভালো বন্ডিং হয়ে গেছে এখন। বুঝদার, খুব ভালো। হ্যাঁ, এখন তো যেরকম হয়েছে যে রুদ্র আর ও দুজনে একসাথে ছবি তুলে ও বলে তোমাকে আমার মতো দেখতে। কি বলবে একটু যাই রুদ্রদার কাছে যাই, মানে মেয়েকে নিয়ে কি বলবে এখন? মানে বলছিলে দুজনে মিলে একদম মল্লিকাকে চিড়ে চাট্টা হয়ে আমাদের গেছে। এখন টাকা পড়ে না, মানে কোন দলে কে আছে এক এক সময়। যখন আমার সালিশি করে, মানে তখন এই তুই কার দলে, এরকম একটা জিনিস হয় বাড়িতে এখন। মা বকা দিলে সবসময় কি এবার আবদার? হ্যাঁ, সারাক্ষণ ওটাই থাকে। আর মা বকা দিতে পারে না, কেন কি মা বকা দিলে রুদ্র আঙ্কেল বলে আবার কেন বকছো। আর আমি কি বলি, এক সময় রাগে রুদ্র আঙ্কেলকে তুমি মেয়েকে নষ্ট করে দিচ্ছ। আর যখন মা আর রুদ্র আঙ্কেলের মধ্যে ঝগড়া লাগে, আমি মাকে বলি মায়ের ভুল, মানে মা যদি রুদ্র আঙ্কেলের ভুল আমি বাবা বলে দিল অন ক্যামেরা ঝগড়া লাগে, এখন থেকেই বলে দিল না ঝগড়া লাগে। দেখো ঝগড়াটাও একটা ভালোবাসার পার্ট, তাই না বলো? তো কে ঝগড়া করে, রুদ্র আঙ্কেল না আমি? এই মা, হ্যাঁ, তো যদি রুদ্র আঙ্কেলের ভুল আমি মাকে বলি মা সরি বলো। হ্যাঁ, আমাকে বলবে কিছু বলেছো, চুপ করে গেল কেন, সরি বলো এক্ষুনি। আমি বলতে পারবো না সরি বলো। তার মানে বাবা মেয়ে বন্ধু হয়ে গেছে, মা একেবারে মা বকা দিচ্ছে পুরো একেবারে, আমি পুরো কোণঠাসা। আমার মাও তো এক সময় বলে ওফ মনা একটু চুপ কর না, ওর তো গলার আওয়াজই পাওয়া যায় না, তোরই তো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মাকেও না, এক সময় দুজনের মধ্যে ঝগড়া লাগলে আমি চেম্বারে আছি, ওর ফোনটা আসবে, কোথায় আছো, এক্ষুনি বাড়িতে আসো। বলি চেম্বারে পেশেন্ট আছে সামনে, আর তুমি সব ছেড়ে দাও, তোকে ভাগিয়ে দাও, তুমি এক্ষুনি বাড়িতে আছো, মা মেরে ফেলবে আমার। দরজা বন্ধ করে ফোন করছে আমাকে, বলে মা মেরে ফেলবে আমার। আমি হয়তো বাইরে থেকে হয়তো বলছি দরজা খোলো, আজ আমি তোমায় মেরেই ফেলবো, দরজা বন্ধ করে বলছে তুমি পেশেন্টদেরকে পাঠিয়ে দাও, আমি মরে যাব, তো মেরে ফেলবে ও আমাকে, তুমি বুঝতে পারছো না, দরজা খুললে ও মেরে ফেলবে আমাকে। মানে এখন একজনকে পেয়ে গেছি, আর কিছু ভয় নেই, তাই না বলো? আচ্ছা, মা তো নেগেটিভ চরিত্রে বেশিরভাগ অভিনয় করে, ঠিক আছে। আচ্ছা, তুমি আগে বলো তোমার কি পড়াশোনার দিকে যাওয়ার ইচ্ছা না অভিনয় যাওয়ার ইচ্ছা? এটা বললে আমাকে মা খুবই বকবে, হ্যাঁ, ওই জন্য চুপ করে। বাট আমার বেসিক্যালি অ্যাক্টিংয়েই যাওয়ার ইচ্ছে, বাট মা সেটা কেন জানি না, মা সেটাতে নট শি ইজ নট ইন মাই পাথ। তো তাই জন্য মা বলছে যে অন্য কিছু করতে, দেখি কি করা যায় এখন। না, কোনো ঠিক করেছে কি বলো, কি ইচ্ছা? ভাবছিলাম যে ল পড়বো, তো সেটাই এখন ল আছে, লই করতে হবে ভাবছিলাম। আর কি মা একেবারে বিয়ে নিয়েই নিয়েছে, এবার দেখা যাবে। যদি বাবা একটু সাহায্য করে। আচ্ছা, মেয়ের তো ইচ্ছা অভিনয় যাওয়ার, কি মানে সাপোর্ট হবে নাকি একদম এক্ষেত্রে আমি পড়াশোনা আগে? একটাই ক্লজ বলছি, আগে অ্যাটলিস্ট একটা বেসিক এডুকেশন। কেন এখন না সব জিনিস, স্পেশালি ইন কলকাতা যদি আমি বলি, যদি আমাদের এখানে মানে
হ্যাঁ, মুম্বাই আছে, সব জায়গায় আছে, তো একটা বেসিক ইনসিকিউরিটি কিন্তু এখন এই ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট ইজ দেয়ার। তো অ্যাটলিস্ট যেন আমি জানি স্বাধীন হও নিজেকে, মানে আই শুড নট বি ডিপেন্ডেন্ট অন সামবডি এলস। কেউ যেন মুখের উপর এইটা না বলতে পারে তুমি পয়সা কামাচ্ছ না, আমি সাহায্য করছি, ওটা যেন ওর ফিউচারে কোনোদিন ওই দিনটা না আসে। বেসিক এডুকেশন, গ্র্যাজুয়েশনটা আমার নেসেসারি, ও এখন একদম বাচ্চা, একদম ছোট, তোমার এইচএস সামনে। ও না এইচএস এর তুলনায় আমি এক এক সময় মনে করি ওর ব্রেনটা গ্রো করেনি বোধহয়। না, আমি তোমায় বলছি, ও এমনিতে যদি বাড়িতে অ্যাজ আ হোল স্ট্যান্ডার্ড থাকে, ওর বয়স হচ্ছে 6 বছর থেকে 8 বছর, ওর কাজ, বিহেভিয়ার সব কিছু মিলিয়ে। হ্যাঁ, যখন অন্য কাউকে অ্যাডভাইস দেবে তখন ও 35 বছর হয়ে যায়, কিন্তু তখন 5 থেকে 35 হয়ে যায়। পুরো কথা বলছিল। তো সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার জন্য ও একদম, মানে ও এখনো যদি কোনো জায়গায় লিগাল অ্যাডভাইজার হয়, ও কিন্তু যা এডুকেশন আছে এতেই কিন্তু কাঁপিয়ে দিয়ে বেরিয়ে চলে আসে। তাহলে আবার কি। আচ্ছা, রুদ্রজিকে জিজ্ঞেস করি যে মল্লিকাদের অভিনয় মানে এখন তো দেখো কেমন লাগে, আগে বলো। ভালো নেগেটিভ চরিত্র করে কিন্তু, এটা আগে বলো। না, আমি না ক্যারেক্টারকে ওরকম পজিটিভ নেগেটিভ হিসেবে দেখি না, আমি এক ক্যারেক্টার হিসেবে দেখি। আমি কোনোদিনও ওই নেগেটিভ পজিটিভ এই জিনিসটার মধ্যে কোনোদিনও যাইনি। মানে আমার হচ্ছে যে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে কিভাবে প্রেজেন্ট করছে। আর ওর যতগুলো আমি ইদানিং দেখি, রুদ্র দেখেন আমার সিরিয়ালের কোনো এপিসোড, একদম মিথ্যে কথা বলবে না। আসার আগেই দেখতে আসলাম, বলে এরকম মেয়ে বলে দিয়েছে আবার চিল্লাচ্ছে। আসার আগে কিন্তু দেখে আসলাম। শোনো, আমার সিরিয়াল চলছে, আমি চালিয়ে রেখেছি, একবার ভয়তে তাকায়, এবার যেই দেখছে আমি ওর মধ্যে ওই টেলিকাস্টের দিকে ঢুকে গেছি, আমি আবার বলি কি হলো দেখো, কি হলো দেখো, দেখছি তো। এত বদমাইশি করলে কেন দেখবে? ও আচ্ছা, সমালোচক মেয়ে ভীষণ ভীষণ, এটা হলো না, আমার একটু ওভার ড্রামাটিক হয়ে গেল, তুমি একটু এটা সাটল করতে পারতে, আমি বেশি জ্ঞান দেবেন একদম আমাকে। আমি বুঝতে পারছি মল্লিকাদের একদম পুরো সেই ইয়েতেই, তাহলে কেন মা বাবা একসঙ্গে জুটি হতেই হবে, তাই না বলো? একদম তাই, এখানে এসব বকা দিয়ে দিচ্ছে। সার্ভাইভাল স্ট্র্যাটেজি কিন্তু তা ঠিক, ট্যাগ টিম করে যেরকম করে খেলা হয়, সেরকম মানে এখানে এসব বকা দিয়ে দিচ্ছে একেবারে। আচ্ছা, মল্লিকা থেকে জিজ্ঞেস করানি, দাদাকে যেটা জিজ্ঞেস করছি যে দাদার কোন দিকটা তোমার পছন্দ হয়েছে, যে মনে হলো যে না ওর ওই ধৈর্যটা দেখো, একটা মানে ক্লাস 12-এ পড়ার মেয়ের বাবা হওয়াটা খুব মুখের কথা নয়। তুমি ছোটবেলা থেকে হসপিটাল থেকে ওকে কোলে করে নিয়ে এলে, তুমিও তার পালসটা বুঝতে পারবে। তো আর হট করে একটা বুড়ো ধেড়ে মেয়ে হাতে দিয়ে দিল, তার একটা, এবার যাকে জোকস অ্যাপার্ট, যেটা হলো রুদ্রর অসীম ধৈর্য। মানে আমার থেকে রিজেকশন, মা পরীক্ষা নেওয়া, গরিমা সাপোর্ট পেয়েছে, গরিমাকে কি করে নিজের কাছে কমফর্টেবল করবে তার নিয়ে পড়াশোনা করা। তখন দেখলাম যে দেখো, বিয়ে বা ভালোবাসা একটা বয়সের পর, আমার তো এখন 17-18 বছর বয়স না যে বয়ে যাব আমি, বিয়েটা একটা ইনস্টিটিউট, বিয়ে মানে যে একটা কমপ্লিট মানে ইনস্টিটিউশন, সেই জায়গায় তারপরে আবার এরকম একটা বিয়ে মানে সেকেন্ড চান্স জীবনের, সেটা দেখলাম যে মানুষটার মধ্যে অসীম ধৈর্য রয়েছে। তারপরে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমি কথা বলি ও কথা বলে না, যাকে আমি ঝগড়া করলেও ঝগড়া করবে না আমার সাথে, চুপ করে থাকবে। আর যেটা হলো ও ভীষণ সৎ একটা মানুষ, মানে সব হিসেবে, মানুষ হিসেবে, ডাক্তার হিসেবে, বাবা হিসেবে, স্বামী হিসেবে, আমি এতদিন যা দেখেছি ও ভীষণ সৎ একটা মানুষ। এরকমই সম্পর্কটা থাকো, খুব ভালো থাকো। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে শেষ, মানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, মেয়েকে দিয়েছি জিজ্ঞেস করি, কেনাকাটা সব কমপ্লিট? মা বলছিল শপিং এ নিয়ে যাবে। কেনাকাটা তো কমপ্লিট, সবই কমপ্লিট। প্ল্যান করেছো বিয়ে বৌভাতে? কি বিয়েতে তো ভাবছি শাড়ি পরবো, আর রিসেপশনে আমি ঘাগরা পরবো। তো সেটা আগের দিনই আমি গিয়ে মাকে ছাড়া কিনে এনেছি, বিকজ মা থাকলে আমি আর রুদ্র আঙ্কেল, কেন কি মা থাকলে বাজেটটা কমবে,
আর তাহলে বাজেটটা ওর সাথে গেলে কোনো বাজেটের ব্যাপারই নয়, যেটা হাত দিচ্ছে সেটাই কিনে দিচ্ছে। আমাকে বেশি ভালোবাসে, ডোন্ট বি জেলাস। আর তোমার কি সাবেকি সাজে? সব সাবেকি সাজে, মানে একদম যেরকম ভাবে কোনো মানে এক্সট্রা অন্য কিছু নয়, যেটাতে আমি কমফোর্টেবল আমি সেইভাবেই সাজবো। আর শেষ মুহূর্তে দাদা তোমার কি অনুভূতিটা হচ্ছে একটু তোমারটা শুনি। ফাইনালি এতদিনকার স্বপ্ন একটা পরিণতি পেতে চলেছে। ড্রিম কামিং ট্রু, শর্টে বলতে গেলে স্বপ্ন দেখেছিলাম যে খুব ভালোভাবে, মানে যে লাইফে যে জিনিসগুলো করতে পারিনি, সবার লাইফেরই একটা পাস থাকে, একটা ডার্ক ফেস থাকে বা গ্রে ফেস থাকে, তো সেটাকে ওভারকাম করে যে জীবনটা পড়ে আছে সেটাকে নিজের মতন করে সাজিয়ে নেওয়া বা নেওয়ার চেষ্টা করা। আর যে জিনিসগুলো করতে পারিনি লাইফে, যেটা বিবাহে প্রেম করিনি, মানে হবু শাশুড়ির রিজেকশন হ্যান্ডেল করা, তাদের মন জয় এখন তো করা। জামাই আদর হচ্ছে। ও বাবা, পেট বেরিয়ে এসছে। তো না, মাই মাদার ইন ল, শি ইজ আ ভেরি সুইট হার্ট লেডি, শি ইজ আ ভেরি সিম্পল লেডি, খুবই সিম্পল উনি। মানে প্রথমে তোমার সামনে একটা বিশাল বড় ব্যারিকেড বা কিছু একটা লাগিয়ে দেবে, কিন্তু তারপরে ওই বলে না স্বর্গে ঢোকার আগে তোমাকে একটুখানি টেস্ট করা হয় আর কি, তো ওই টেস্টিংটাই হয়েছিল, সেটা ওভারকাম করতে পেরেছি, দ্যাটস আ গুড থিং ফর মি। আর দাদার বাড়িতে মা বাবা? হ্যাঁ, হ্যাঁ। দাদার মা আছেন, বাবা আছেন। মা খুবই মানে বন্ধু আমার। আমারও, হ্যাঁ, আমারও। শাশুড়ি নয়, মানে উনি আমার বন্ধু, মানে একেবারে বন্ধু বলতে বন্ধুই। মানে যদি ছেলেকে, এরকম ছেলে অনেক কিছু জানে না যেটা আমাকে বলে। মানে আমরা তো ঠিক করেছি যে বিয়ের পর বছরে একবার করে হলেও শাশুড়ি বৌমা আর শাশুড়ির বা মানে বন্ধুরা মিলে, মানে বান্ধবীরা মিলে আমরা একা একটা ট্রিপ করব গরিমাকে ছাড়া। না না বলে দিয়েছে গরিমাকে চা না, আমি আর গরিমা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এদের জুটি ওদের জুটি, হ্যাঁ। তারপর দেখা গেল ডেস্টিনেশন সেই সেম, দেখা হয়ে গেল। এদিকে সবাই তো এক জায়গায় বসে থাকার পাবলিক, আর আমরা দৌড়ে আমরা ঘোরার পাবলিক। আমি আর রুদ্র আঙ্কেল ঘুরবো, মা আর মিমিরা মানে একটা নিয়ে চিল করবো, গিয়ে করবো। আমরা হলো উই আর এক্সপ্লোরার্স, হ্যাঁ, অ্যাডভেঞ্চারার্স। না, ওর মা কিন্তু খুব অ্যাক্টিভ, শি ইজ ভেরি অ্যাক্টিভ। ছেলে হয়তো টুকটাক জিনিস কিনছে, কিন্তু সব গুছিয়ে গাছিয়ে খুব, উনি ভীষণই একটা অ্যাক্টিভ মহিলা, আর ভীষণই মানে খুবই ভালো, মানে চিল, গরিমার ভাষায় চিল। যাক, শেষ করবো। দাম্পত্য জীবন ভীষণ 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 সুখের হোক, তোমরা এরকমই হাসি খুশি থাকুক সবাই মিলে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদম বিয়ার কিছুদিন বাকি, দুজনকে কি বলতে চাও? দাদাকে আমি তোমার সাথে বাবা তাকিয়ে বলতে পারবো, আমি এই যে আমি রোমান্টিক না, এইটাই যে আমি তাকিয়ে বলতে পারবো না। তাকিয়ে আছে, দেখো একটু romantic হওয়া উচিত, তাই না বলো? তাহলে মাইক্রোফোনটা দাও। আমি তোমার সাথে আমার বয়স্ক জীবনটা কাটাতে চাই, মাথার চুলগুলো সাদা করতে চাই। দাদার থেকে একটু শুনি, দাদা রোমান্টিক। যে দাদা ভয় পেয়ে গেছে কিন্তু। এই বয়স্ক জায়গায় যে আমরা এখন তো বয়স্ক হইনি, তো এই জীবনটাও কাটাতে চাই, বয়স্কটা তো কাটাতে চাই। আর এই ভালোবাসাটা সারা জীবন আমি মানে যেটা সারা দিয়ে এসছো সেটাই যেন পাই, আর আমি যেটা এখন দিয়ে আসছি সেটার দিকে আর যেন 19-20 আর না হয়, না। ওইটা ওরকমই থাকে যেন সারা জীবন। না, আমি একটাই কথা বলতে চাই, আমি দিতে চাই সেটা। রুদ্র আমাকে বলেছিল, ছোট্ট একটা কথা বলি, রুদ্র আমায় বলেছিল যে কোভিডের সময় একজন বয়স্ক লোক মানে কোভিড নিয়ে ভর্তি হয়েছিল, তার স্ত্রীও কোভিড নিয়ে ভর্তি হয়েছিল। আনফর্চুনেটলি স্ত্রী আগে মারা যায়। তারপর বয়স্ক ভদ্রলোকটা জানার পর উনি একেবারে উইথড্রল মোডে চলে গেল, মানে কোনো ওষুধ রেসপন্ড করলো না, কিছু করলো না। মানে দুজন কিন্তু মানে দুদিনের মাথায় মৃত্যুবরণ করলো। আমি এটাই তোমায় বলতে চাই যেন আমরা একই দিনে মৃত্যুবরণ করি।
ভাই শুভ থাকো, অনেকদিন বেঁচে থাকো। আর মেয়েকে ছাড়বো না, তুমি তো ব্লাশ করছিলে মা বাবার এই প্রেম কাহিনী দেখে। তুমি মা বাবাকে কি বলতে চাও আর কিনা দাঁড়িয়ে বলো। এ মা, তাই তো আমি তো আছি, আমি তো শুরু করেছি, সো ইট ইজ অল আপ টু মি। বাট আমাকে বেশি ভালোবাসে রুদ্র আঙ্কেল। হ্যাঁ, তোমাকেই বেশি ভালোবাসে। তোমার থেকে বেশি ভালোবাসে। বেশ Yes. বেশ 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 Yes. তাই যেন হয়, একদমই তাই। তাই যেন হয়। বাবা মা তো এটাই চাইবে যে, সবসময়, একদম। বাবাও এটা চাইবে যে বাবার থেকে যেন বেশি মা বা সন্তানকে ভালোবাসে, আর মাও এটা চাইবে মায়ের থেকে যেন বেশি না, বাবা। এখন আমার একটা জিনিস হলো, সেটা হলো যে এখন আমি ওই যে হয় না আবদারগুলো মায়ের থেকে না করে, মানে আমি একটু মা একটু বকে, রুদ্র আঙ্কেলের থেকে করবো। হ্যাঁ, একদমই তাই। ওয়ালে কি এর আগে আসা হয়েছিল মল্লিকাদি? মায়ের জন্মদিনে এসছি, তার আগেও বহুবার এসছি। আজকের সব পরিবার চলে এসেছি। গরিমা ভীষণ খেতে ভালোবাসে, রুদ্র ভীষণ খেতে ভালোবাসে। রুদ্রর প্লেট খালি ইতিমধ্যেই। একদম অথেন্টিক চাইনিজ খাবার। আমার যখনই চাইনিজ খেতে ইচ্ছে হয় আমি ওয়ালসেই আসি। আর আপনাদেরও বলবো, যদি আপনার অথেন্টিক চাইনিজ খাবার খেতে ইচ্ছে হয়, একমাত্র ঠিকানা দ্য ওয়ালস। আর মানে এটা ঠিকানা বলে দিতে আপনাদের হবে না, গুগলে একবার সার্চ করবেন দ্য ওয়ালস, এটা শরৎ বোস রোডে। এরকম মানে ব্রাঞ্চ অনেকগুলো আছে। প্লিজ আসুন একবার, দেখুন খেয়ে কতটা ভালো খাবার এদের। তোমার মল্লিকাদির সঙ্গে আমার পছন্দ মিলে গেছে। শেষে দর্শকদের কি বলবে বলো মল্লিকাদি? সবাইকে বলবো, আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আশীর্বাদ করুন। নতুন একটা জীবন শুরু করতে চলেছি। আপনাদের মানে আশীর্বাদ পেলে ভালো লাগবে। জীবনটাকে এইভাবে সুন্দরভাবে কাটিয়ে আনতে পারবো। আর একটাই কথা বলবো, আমার মতো যারা আছে, ধরুন আরও অনেক এরম মহিলা তো রয়েছে যারা আমার মতো সিচুয়েশন দিয়ে গেছে বা যাচ্ছে। তারা যদি নতুন জীবন শুরু করতে চায়, তাদের আশেপাশে সমাজ ব্যবস্থা যেন তাদের এই জীবন শুরু করার জন্যে রাস্তা করে দেয়। এটাই বলবো। সবাই ভালো থাকুন। ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। মানে সবাইকে নিয়ে যেন সুখে সংসার করতে পারি। আর বললাম আরেকবার যে 20 বছর বাদে যেন আবার এসে আপনাদের সামনে বলতে পারি যে তোমাদের যেটা বলে গেছিলাম সেটাই কিন্তু এখনও সেরমই চলছে।